জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন জরুরি বললেন তারেক রহমান। দেশ পুনর্গঠনের রাষ্ট্র কাঠামো সংস্কারের অঙ্গীকার। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের সবচাইতে প্রথম এবং সবচাইতে জরুরি, সবচাইতে মূল্যবান কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা। সোনার বাংলার কথা বলে দেশ শ্মশানে পরিণত করেছে আওয়ামী লীগ, মন্তব্য জামায়াত আমিরের। জাতীয় রাগে স্থানীয় নির্বাচন দাবি। 5 আগস্ট সেনাবাহিনী আত্মমর্যাদা ধরে রেখেছিল বলে হাসিনার পতন ঘটেছে বললেন সার্জিস আলম। অবসরপ্রাপ্তদের রাজনীতিতে আসার আহ্বান। ভাঙাচোরা রাস্তা দখল দৌড়াতে বেড়েছে জলাবদ্ধতা, শোচনীয় অবস্থা পিরোজপুর পৌরসভার, কম আয়ের দোহাই নির্বাহী। আমাদের রোগী নিয়ে যাইতে বাড়িতে বা কোনো একটা ইমার্জেন্সি কোনো একটা অসুস্থ রোগী বেরোতে খুব কষ্ট হয়। দেখার দায়িত্ব তো পৌরসভার, এখন পৌরসভা না থাকলে কি করবে? এগুলো তো সব পৌরসভার আন্ডারে। মেরামতের অভাবে অচল ট্রাফিক লাইট, যানজট নিরসনে হিমশিম অবস্থা পুলিশের। তীব্র জ্যামে চরম ভোগান্তি সাধারণ মানুষের। নোংরা খেলা খেলছে নেতানিয়াহু, অভিযোগ হামাসের। ইসরায়েলি 6 জিম্মিকে ছাড়া হলেও ফিলিস্তিনিদের মুক্তি আটকে দিল তেল আবিব। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসের রেকর্ড রান তাড়া করে জয় অস্ট্রেলিয়ার। 351 রান করেও হারল ইংল্যান্ড, ম্লান বেন ড্যাকেটের সেঞ্চুরি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংবাদ সকালে আপনাদের সাথে আছি জ্যোতি সরওয়ার। জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপির মূল লক্ষ্যই হচ্ছে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো পুনর্গঠন করা। শনিবার যশোর জেলা বিএনপি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। সহকর্মী সালাউদ্দিন সাগরের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। প্রায় 15 বছর পর যশোর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। শনিবার সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সম্মেলন ঘিরে সকাল থেকেই নেতাকর্মী জমায়েত হয় যশোর ঈদগাহ ময়দানে। দুপুরে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে 2.5 বছর আগে দেশ পুনর্গঠনে 31 দফা ঘোষণা করেছে। বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণ ও দেশ। কিভাবে এই যে বিগত স্বৈরাচার, তারা কিভাবে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে, বাংলাদেশের অর্থনীতি বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থা বলেন, বাংলাদেশের প্রশাসন বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বলেন, স্বাস্থ্য ব্যবস্থা বলেন, প্রত্যেকটি ক্ষেত্রকে কিভাবে তারা ধ্বংস করে দিয়েছিল। এবং এই অবস্থা করেছিল বলেই দেশের মানুষের উন্নয়নের জন্য, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাষ্ট্রের বিভিন্ন কাঠামোর পুনর্গঠন প্রয়োজন। এবং এর উপরে ভিত্তি করে এই কারণেই আমরা আজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রায় 2.5 বছর আগে 31 দফা আমরা জাতির সামনে উপস্থাপন করেছি। তারেক রহমান বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ের মধ্যে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন জরুরি। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের সবচাইতে প্রথম এবং সবচাইতে জরুরি, সবচাইতে মূল্যবান কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা। রাজনৈতিকভাবে হোক, যে কোনো দৃষ্টিকোণ থেকেই হোক না কেন, যা গ্রহণযোগ্য নয় তাকে আমরা সমর্থন দেই না, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। এটি অন্য রাজনৈতিক দলের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পার্থক্য। বিভ্রান্ত হয়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়া নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে বিএনপির বিরুদ্ধে কারো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তারেক রহমান। ধন্যবাদ। এবার আপনাদের সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নির্ধারণ করা হবে জেলা বিএনপির নতুন নেতৃত্ব। নিউজ ডেস্ক, দেশ টিভি। ফ্যাসিস্ট পতনের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে সবার আন্তরিক হওয়া উচিত বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নতুন বাংলাদেশ নির্মাণে নতুনরা অবদান রাখলে প্রবীণদের অবদানও ভুলে যাওয়া যাবে না। আর রাজনীতি সহ দেশের বড় বড়
রাজধানী সহ দেশে বড় বড় মহাসড়কে যত্রতত্র সিএনজি অটোরিকশা চালকদের পার্কিং না করার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। স্থায়ী কমিটির অন্য এক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য নতুন নতুন ফন্দি আছে। দিনব্যাপী রাজধানীতে বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত হয়ে বিএনপি নেতারা এসব কথা বলেন। বিস্তারিত প্রতিবেদনে। ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনার মতো নতুন নতুন ফন্দি আটছে একটি গোষ্ঠী বলে মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার বিকেলে রাজধানীর শ্যামলীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্য ফর্ম বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। আন্দোলনকে যখন একটি গোষ্ঠী হাইজ্যাক করে নিজেদের আন্দোলনে পরিণত করে, তখনই দুঃখজনকভাবে এই আলোচনা আসছে। একই দিন সকালে জাতীয় প্রেস ক্লাবে সিএনজি অটোরিকশা শ্রমিক দলের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান রাজধানী সহ দেশের বড় বড় মহাসড়কে যত্রতত্র সিএনজি অটোরিকশা চালকদের পার্কিং না করার আহ্বান জানান। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সব শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত করবে। এটা যুক্তিযুক্ত নয়। এতে যে শুধু আপনাদের ক্ষতি হচ্ছে তা না, এতে করে রাস্তায় যারা লক্ষ লক্ষ মানুষ গাড়ি যারা চলাচল করে, এটা একটা সমস্যার সৃষ্টি করে, যানজটের সৃষ্টি হয়। একই সময়ে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহর মরণোত্তর 21 পদক প্রাপ্তি উপলক্ষে আলোচনা সভা হয়। এ সময় মাহফুজুল্লাহর জীবন নিয়ে স্মৃতিচারণ ও স্বৈরাচার পতনে তার ভূমিকার কথা তুলে ধরেন বক্তারা। ভাইদের মতো হিরো খুব কম, প্রচুর তারা স্কলাস্টিসিজমে তারা এক্সপ্লেন করেছেন এবং ওনাদের লেখা সারা জীবন আমাদেরকে পথ নির্দেশনা করে। ওনার বিচিত্রার লেখা, ওনার সাংবাদিক হিসেবে এনভায়রনমেন্টাল জার্নালিজমের ওনার লেখা ব্রিলিয়ান্ট লেখা। মাহফুজুল্লাহ দিনে দিনে তৈরি হয় না। ছাত্র জীবন থেকে শেষ পর্যন্ত যে স্বপ্নের জন্য আমরা লড়াই করেছি, মাহফুজুল্লাহ লড়াই করেছে, সে স্বপ্ন মাহফুজুল্লাহ দেখে যেতে পারে নাই। আমরা আশাহত না, আশা করি একদিন এই স্বপ্ন পূরণ করতে পারবো। বাংলাদেশে কন্টেম্পোরারি হিস্ট্রি লেখার মানুষ খুব বেশি কিছু নাই, অনেকে অনেক কিছু লিখেছে, বাট কন্টেম্পোরারি হিস্ট্রির উপরে যদি কাউকে চিন্তা করা যায়, আমি মনে করি হি ইজ দ্য ম্যান। আর বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট পতনের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে সবার আন্তরিক হওয়া উচিত। আশার আলো সবাই আমরা দিতে পারছি যে আবার নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব। সবাই কথাটা বলছি, এটাতে সবারই আমার আরো অনেক বেশি আন্তরিক হওয়ার প্রয়োজন। রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের ধারাবাহিকতায় জুলাই আগস্টের আন্দোলন চূড়ান্ত পর্যায়ে ছিল বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। প্রত্যেক মানুষ যেন তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেজন্য অবশ্যই রাষ্ট্রীয় সংস্কারের প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকালে চাঁদপুরে দলীয় পথসভায় তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। এর আগে লক্ষ্মীপুরে জনসভায় জামায়াত আমির বলেন, সোনার বাংলা গড়ার নামে দেশকে শ্মশান বাংলায় পরিণত করেছিল আওয়ামী লীগ। প্রতিনিধিদের তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। শনিবার বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ বিশ্বরোড এলাকায় জেলা জামায়াত আয়োজিত পথসভায় অংশ নেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, সংস্কার অবশ্যই প্রয়োজন রয়েছে। জনদুর্ভোগ নিরসনে আগে স্থানীয় নির্বাচন দিতে হবে, তবে তার আগে সংস্কার করতে হবে। মানুষ খেয়ে বেঁচে থাকার জন্যই সংস্কার প্রয়োজন, যাতে নির্বাচনে কালো টাকা এবং পেশি শক্তির প্রভাব সৃষ্টি না হয়, এই জন্যই সংস্কার প্রয়োজন। এই সময় আনুপাতিক হারে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণেরও দাবি জানান তিনি। ভোটের আনুপাতিক হারে এই নির্বাচন হবে, যেই দল যত পার্সেন্ট ভোট পাবে সেই দল সংসদে ততটা আসন পাবে। এতে করে অনেক ছোট দল আছে, তাদের মধ্যে অনেক দেশপ্রেমিক আছে, জ্ঞানী মানুষ আছে, অভিজ্ঞ নেতা আছে, তারাও তখন সংসদে যাওয়ার সুযোগ পাবে। জনগণের একটা ভোট আর নষ্ট হবে না। এর আগে সকালে লক্ষ্মীপুরে জেলা জামায়াত আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন ডাক্তার শফিকুর রহমান। সমাবেশে তিনি বলেন, আওয়ামী লীগ সোনার বাংলা গড়ার কথা বলে দেশকে শ্মশান বাংলায় পরিণত করেছিল। অতীতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে শ্মশান বাংলা কায়েম করা হয়েছে।
কোরআনই একমাত্র সোনার বাংলার গ্যারান্টি দিতে পারে, আর কিছুই দিতে পারবে না। বলেন আওয়ামী লীগের সময়ে জামায়াতের নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন করেছে, শীর্ষ 10 নেতাকে খুন করেছে আওয়ামী লীগ। এ সময় দ্রুত কারাবন্দী নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিও জানান তিনি। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। পরিবারতন্ত্রহীন রাজনীতি প্রতিষ্ঠা করা, যোগ্য নেতৃত্বকে পথ ছেড়ে দেয়াই হবে নতুন রাজনৈতিক দলের বৈশিষ্ট্য বলে জানান নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। দেশের সাবেক সেনা কর্মকর্তাদের ভোটের রাজনীতিতে আসার আহ্বান জানান তিনি। আর চলতি মাসেই দলের আত্মপ্রকাশ হবে বলে জানান আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। শিউলি রায়ের রিপোর্ট। সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে আলোচনায় থাকা ছাত্র জনতার নতুন দলের সাথে একাত্মতা প্রকাশ করতে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের এই সম্মেলন। রাজধানী আগারগাঁয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই সম্মেলনে যোগ দেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও মুখ্য সংগঠক সার্জিস আলম সহ অন্যান্য নেতারা। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সদস্যরা ছাত্র জনতার নতুন দলে যোগ দিয়ে নতুন বাংলাদেশ করার প্রত্যয় ব্যক্ত করেন। এই সময় বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সমালোচনা করে বক্তারা। তার করাল রূপ নিয়ে আমাদের উপরে জেঁকে বসেছিল, আমাদের বাক স্বাধীনতা হরণ করেছিল। এটা আমরা বুঝতে পারি নাই, আমরা তো তখন চাকরিতে ব্যস্ত, কিন্তু স্টুডেন্টরা ঠিকই বুঝতে পেরেছে। আমাদের মানবিক চেতনা বা সামাজিক চেতনা, রাষ্ট্রীয় চেতনা, এইসব সব দিকে আমাদের একটা জাগরণ দরকার। চলতি মাসে আসছে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল, যে দল সব ফ্যাসিবাদদের রুখে দিবে। বিপ্লব বুলেটকে যেভাবে অতিক্রম করেছে তেমনি ব্যালট বিপ্লবেও ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন নাগরিক কমিটির আহ্বায়ক। আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, আর এই নতুন রাজনৈতিক বন্দোবস্তকে সৃষ্টি করার জন্য আমাদেরকে একটি নতুন সংবিধান সৃষ্টি করতে হবে। এই সংবিধান সৃষ্টি করার জন্য একটি গণপরিষদ নির্বাচনের মধ্যে আমাদের যেতে হবে। পরিবারতন্ত্রহীন রাজনীতি প্রতিষ্ঠা করা, যোগ্য নেতৃত্বকে পথ ছেড়ে দেওয়াই হবে নতুন রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। তাই দেশের সাবেক সেনা কর্মকর্তাদের ভোটের রাজনীতিতে আসার আহ্বান জানান নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এই সিস্টেমগুলো বিভিন্নভাবে আবার মানুষের সামনে আসছে, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই সিস্টেমগুলো প্রতিহত করতে হবে। সশস্ত্র বাহিনীর সদস্যরা যদি আমাদের সাথে দাঁড়ায়, তাহলে সে অভেদ্য দেয়াল আগামীর বাংলাদেশে ফ্যাসিস্টদের বিরুদ্ধে অভেদ্য দুর্গে পরিণত হবে। এখন থেকে প্রত্যেকে নিজ নিজ এলাকায় নতুন দলের রাজনীতির কাজ শুরু করার আহ্বান জানান সার্জিস আলম। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। আইএমএফ এর অনেক চাপের পরও অন্তর্বর্তী সরকার বিদ্যুতের দাম বাড়ায়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান। শনিবার সকালে বিজিএমই ভবনে এক সেমিনারে তিনি বলেন, সবকিছু আগের মতো চলবে, এজন্য জুলাই আগস্টে বিপ্লব হয়নি। জ্বালানি সংকট কাটাতে সবাইকে সাশ্রয়ী হওয়ার তাগিদ দেন জ্বালানি উপদেষ্টা। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। শনিবার সকালে বিজিএমইএ ভবনে শিল্প খাতে সোলার এনার্জির গুরুত্ব নিয়ে সেমিনার আয়োজন করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি ও বিজিএমইএ। সোলার রুফটপ গ্রিড ট্যারিফের তুলনায় অনেকটা সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব হওয়ায় শিল্প কারখানায় এর গুরুত্ব আলোচনা করেন বক্তারা। বিজিএমইএ প্রশাসক বলেন, বড় কোম্পানিগুলোর জন্য হোম সোলার লাভজনক হলেও এসএমই উদ্যোক্তাদের জন্য সুবিধাজনক নয়। পুরো 95% হচ্ছে সোলার দিয়ে চলছে ওয়্যারহাউস, এখানে অনেক রকম বেনিফিট ছিল। টেকনোলজিতে প্যাকেজ ইটসেলফ ভেরি অ্যাট্রাক্টিভ ফর দ্য বড় কোম্পানির জন্য। ছোট কোম্পানির জন্য আমার ধারণা যে আরো অনেক সুবিধা দেওয়া আছে। তো আমি বলবো যে আমাদের জন্য এসএমই জন্য টেইলর মেড কিছু প্রোগ্রাম বা বিজনেস মডেল নিয়ে আসতে হবে। সরকার বিদ্যুৎ খাতে 42,000 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলে জানান জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। জানান, আইএমএফ এর অনেক চাপ থাকা সত্ত্বেও বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। ক্রেতারা আমাদেরকে বিদ্যুতের জন্য দেয় 8 টাকা 90 পয়সা, আর আমরা যে গড় কেনা এটা হচ্ছে 12 টাকা, এবং বিদ্যুৎ খাতে সাবসিডি হচ্ছে 42,000 কোটি টাকা। এই যে 6 মাস হয়ে গেল আমরা বিদ্যুতের দাম বাড়ে নাই। আমরা আইএমএফ এর প্রচন্ড চাপ সত্ত্বেও তবু সবাই বলেন যে আগেই ভালো ছিল, 2 মাস পর বিদ্যুতের দাম বাড়ানো সেটাই ভালো ছিল। গরমের দিনে স্যুটটাই পরিহারের আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, সবকিছু আগের মতো চলবে, এজন্য জুলাই আগস্টের বিপ্লব হয়নি। স্যুট পরে গরমকালে স্যুট পরার দরকারটা কি, প্রয়োজনীয়তাটা কি? আপনি স্যুট না বললে আনস্মার্ট হয়ে যাবেন।
আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। জুলাই বিপ্লবের পর দেশের জনগণের বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের স্বপ্ন বাস্তবায়নে জাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে মন্তব্য করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আর জাকাত আইন ও সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের দুর্বলতা উতরে রাষ্ট্রীয়ভাবে জাকাত ব্যবস্থাপনা শক্তিশালী করার আহ্বান জানান দেশি বিদেশি বক্তারা। ত্রয়োদশ জাকাত ফেয়ার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী দেশে 4 কোটিরও বেশি মানুষ চরম দারিদ্র্যসীমার মধ্যে বসবাস করছে। অন্যদিকে প্রতি বছর 1 লাখ কোটি টাকা জাকাত আদায় হয়, কিন্তু সমস্যা হচ্ছে জাকাত আহরণ ও বন্টনে। এ নিয়ে রাজধানীর গুলশানে শুরু হয়েছে দুদিনের জাকাত মেলা। উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, রাষ্ট্রের পক্ষ থেকে জাকাত আহরণ ও বন্টন করা যেতে পারে। এক্ষেত্রে আইনের সীমাবদ্ধতা রয়েছে। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টেরও দুর্বলতা রয়েছে। একটা সিস্টেম যেমন দারিদ্র্য তৈরি করতে পারে, তেমনি একটা সিস্টেম দারিদ্র্যকে অ্যালিভিয়েট করতে পারে, দারিদ্র্যকে এলিমিনেটও করতে পারে। রাষ্ট্রের পক্ষ থেকে জাকাত গ্রহণ এবং বিতরণের ব্যাপারে একটি নির্ধারিত কিছু কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায়। Zakat and Waqf and the rest of Islamic institutions have been mandated not only in the circular definition. সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, জাকাত প্রদানে বাধ্যবাধকতার চেয়ে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। মানুষ যখন আগ্রহী হয়ে ওঠে এবং আগ্রহকে বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে এগিয়ে আসে, তখনই কিন্তু আমাদের পরিবর্তনগুলো যা চাই আমরা সেগুলো শুরু হয়। বাণিজ্য উপদেষ্টার মতে, সম্পদের অসম বন্টন ও বৈষম্য দূর করতে নৈতিক ও ধর্মীয় দায় এড়িয়ে যাওয়া যাবে না। সমাজের যে বৈষম্যকে দূর করার জন্যই এতগুলো মানুষ প্রাণ দিল এবং যে বৈষম্য এখন রয়ে গেছে, এর মূলোৎপাটন করতে গেলে আমাদের সম্পদের সুষম বন্টন অবশ্যম্ভাবী। ধনীর সম্পদে গরিবের অধিকার এবং ভারসাম্যপূর্ণ অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে জাকাত প্রদান এবং তার সুষম বন্টনের কোনো বিকল্প নেই বলেও জানান বক্তারা। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। ক্যাম্পাস সম্পূর্ণ শাটডাউন এবং চোখে লাল কাপড় বেঁধে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার সকালে তারা ক্যাম্পাস ত্যাগ করেন। শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া এবং উপদেষ্টা পরিষদ থেকে কেউ যোগাযোগ না করায় 2টি বাস যোগে 80 জন শিক্ষার্থী উপদেষ্টাদের সাথে দেখা করতে ঢাকায় যাচ্ছেন। গেল 18 ফেব্রুয়ারি কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার ঘটনার পর 6 দফা দাবি করলেও প্রশাসন সেটা মেনে নেয়নি বলে দাবি সাধারণ শিক্ষার্থীদের। নিরাপত্তা বিবেচনায় আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এই হামলার সাথে আমাদের অনেক রক্ত ঝরেছে। যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের জুলাই বিপ্লবের ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের 1.5 শতাধিক ভাইয়ের রক্ত ঝরার পরও আমাদের সাথে যোগাযোগ করে না। সেই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আমাদের রক্তের দায় নিতে হবে। আমরা নিজেদের অর্থায়নে বাস জোগাড় করে আমরা আমাদের স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর যাচ্ছি এবং আমাদের অফিস থেকে আমরা কন্টিনিউয়াস যোগাযোগ করতেছি এবং আমরা আশা করি যে আজকের মধ্যে আমরা এখানে উপস্থিত হব এবং বাকিটা আপনারা জানতে পারবেন। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। কথা বলবো তার সাথে। রকি, বর্তমানে ক্যাম্পাসে কি পরিস্থিতি দেখছেন? শিক্ষার্থীদের দাবি পূরণে কোনো আশ্বাস এখনো পর্যন্ত মিলেছে কিনা? খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গত 18 ফেব্রুয়ারি যে সংঘর্ষের ঘটনা ঘটছে, এরপর কিন্তু শিক্ষার্থীরা 6 দফা দাবি দিয়েছিল প্রশাসনকে। শিক্ষার্থীদের এই মুহূর্তে যে বক্তব্য, যে তাদের যে দাবি দেওয়া ছিল, এই দাবির কিন্তু অধিকাংশই প্রশাসন মানেনি, যার কারণে তারা কিন্তু বিভিন্ন ধরনের বিক্ষোভ কর্মসূচি ক্যাম্পাসগুলোতে গত কয়েকদিন চালিয়েছে। এর ভিতর একাডেমিক ভবনগুলোতে তালা মারা সহ প্রধান উপদেষ্টাকে গত বৃহস্পতিবার রাতে তারা কিন্তু স্মারকলিপি প্রদান করেছে এবং আজ সকালে কুয়েট থেকে 2টি
বাসে প্রায় ৮০ জন শিক্ষার্থী সশরীরে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার জন্য ঢাকায় গিয়েছে। আমি এই মুহূর্তে কুয়েট ক্যাম্পাসের হলগুলোতে এসে যেটা দেখতে পেয়েছি যে বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু আসলে তারা বাড়িতে ফিরে যাওয়ার প্রস্তুতি নিয়েছে, কারণ যেহেতু সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী 18 ফেব্রুয়ারি ক্যাম্পাস বন্ধ ঘোষণা এবং এরপর রোজা ঈদের একটা বড় ছুটি পড়েছে, যার কারণে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা হল ত্যাগ শুরু করেছে। তবে শিক্ষার্থীরা আমাদেরকে যেটি জানিয়েছে যে হলের বাইরে বা ভিতরে আসলে নিরাপত্তাহীনতায় তারা আছে, যার কারণে তারা কিন্তু আস্তে আস্তে ক্যাম্পাস ত্যাগ করেছে। আর একটু বিষয় একটু বলতে চাই, আমরা কিন্তু আজ সকালে এসে যে একাডেমিক ভবনগুলোতে শিক্ষার্থীরা তালা মেরেছে সেগুলো কিন্তু খোলা দেখতে পেয়েছি এবং নিয়মিত কিন্তু কুয়েটের যে কর্মকর্তা কর্মচারী শিক্ষকরা যারা আছেন তারা কিন্তু একাডেমিক ভবনগুলা ব্যবহার করছে। আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে তাদের যে 6 দফার দাবি, এই দাবিগুলো তারা প্রধান উপদেষ্টার কাছে নিয়ে কথা বলবেন এবং তারপরেই তারা ক্লাসে কার্যক্রমে ফিরবেন কিনা সেই সিদ্ধান্ত নেবেন। এবং কুয়েট প্রশাসন আমাদেরকে যেটা জানিয়েছে যে সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের 6 দফার 5টি দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছে এবং এই ঘটনায় মামলা হয়েছে, আটক হয়েছে, তদন্ত কমিটি গঠন করা হয়েছে, চিকিৎসাদের শিক্ষকদের যে ব্যয়ভার সেটা বহন করা হয়েছে, নিরাপত্তার জন্য ব্যবস্থা হয়েছে। এবং আজকে আমরা সকালেও কিন্তু দেখেছি যে কুয়েটের সামনে কিন্তু প্রশাসনের উপস্থিতি বহাল আছে। তো সব মিলে কুয়েটের যে অবস্থা সেটা সর্বশেষ যেটা বলা যেতে পারে যে লম্বা ছুটির কারণেই কিন্তু শিক্ষার্থীরা কিছুটা আসলে এই আন্দোলন থেকে সরে গিয়ে আসলে তারা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের পাশাপাশি কিন্তু বাড়িতে ফিরে যাওয়া শুরু করেছে এবং প্রশাসন কিন্তু একাডেমিক কার্যক্রমগুলো শুরু করেছে। কুয়েট থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। চৈতি। রকি, ধন্যবাদ আপনাকে। অপারেশন ডেভিল হান্টে সারা দেশ থেকে আরও 769 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত 15 দিনে মোট 8079 জনকে গ্রেপ্তার করা হয়েছে অপারেশন ডেভিল হান্টে। শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি এনামুল হক সাগর এ তথ্য জানান। বলেন, গত 769 জনকে গ্রেপ্তার করা হয়েছে আর অন্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে 572 জনকে। 24 ঘন্টায় মোট গ্রেপ্তার করা হয়েছে 1341 জনকে। এ সময় দেশে তৈরি 1 নলা বন্দুক 1টি, কার্তুজ 2টি, রামদা 4টি, চাপাতি 2টি ও 1টি ছুরি সহ অস্ত্র উদ্ধার করা হয়। গত 8 ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে চলছে অপারেশন ডেভিল হান্ট। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 7 বছরের কারাদণ্ড থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের শুনানি আগামী 2রা মার্চ নির্ধারণ করা হয়েছে। রোববার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির আপিল বেঞ্চে আবেদনটি শুনানির জন্য এদিন নির্ধারণ করেন। এর আগে গত 16 ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত বছরের 27 নভেম্বর বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দিয়েছিলেন। রায়ে খালেদা জিয়া ছাড়াও হারিস চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানও এই মামলায় খালাস পান। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের করা আবেদন শুনানি 25 ফেব্রুয়ারি। রোববার সকালে এটিএম আজহারের রিভিউ শুনানি দ্রুত করতে আপিল বিভাগে আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় অ্যাডভোকেট তাজুল ইসলাম আপিল বিভাগকে বলেন, এই রিভিউ শুনানিটি বৃহস্পতিবার 9 নম্বর আইটেমে ছিল, কিন্তু সেদিন শুনানি হয়নি। এটি নিয়ে দেশে সমস্যা তৈরি হয়েছে। অ্যাটর্নি জেনারেল বলেন, এটি একটি পলিটিক্যাল সেন্সিটিভ মামলা, তাই দ্রুত নিষ্পত্তি করা হোক। পরে আপিল বিভাগ মঙ্গলবার শুনানির দিন নির্ধারণ করেন। এদিকে দেশজুড়ে চুরি, ছিনতাই সহ অন্যান্য অপরাধ রোধে র্যাব তৎপরতা বাড়িয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক একেএম শহীদুর রহমান। অপরাধ দমনে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে র্যাবও দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। শনিবার দিবাগত রাতে রাজধানী মহাসড়কের র্যাবের টহল ও চেকপোস্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সোলেমান স্বপনের ক্যামেরায় এনআই নাহিদের প্রতিবেদন। গভীর রাতে রাজধানীর যাত্রাবাড়ির মাতুয়ালি মহাসড়কে তল্লাশিতে নামে র্যাব। টহল ও চেকপোস্ট পরিদর্শন করতে আসেন র্যাবের মহাপরিচালক একেএম শহীদুর রহমান। এই সময় মহাসড়কে মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস, ট্রাকের কাগজপত্র যাচাই ও যানবাহন তল্লাশি করা হয়।
এমন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানান সাধারণ মানুষ। জনগণের জন্য ভালো হবে, আমার দেশের জন্য ভালো হবে, সবার জন্য ভালো হবে আর কি। এটা মানে আইনশৃঙ্খলা বাহিনী যাতে আরও তৎপর থাকে, জনগণ যাতে নিরাপত্তা দিতে পারে। আমরা যারা সিটিজেন, যারা রাত্রেবেলা ট্রাভেল করে লেটছে, আমি এখন এখান থেকে এখানে যাওয়ার নিরাপত্তা পাই না। ওনাদের এই ইনিশিয়েটিভটার জন্য আমরা সেফটি ফিল করতে পারি। নাগরিক হিসাবে আমরা স্যাটিসফাইড ওনাদের এই কার্যক্রম নিয়ে। মানে আমাদের টেনশনটা মুক্ত থাকে যে আমরা বাসায় যাব বা কোনো যদি বিপদ হয় বা কোনো কিছু হয়, তাহলে ওনারা যদি আমাদের পাশে থাকে তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। আমরা আমাদের ব্যাটালিয়নের যে আপনার টহল, সেই টহল আমরা বৃদ্ধি করেছি, চেকপোস্ট বৃদ্ধি করেছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় রেখে পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং অন্যান্য মেট্রো পুলিশের সাথে সমন্বয় রেখে আমরা আমাদের গ্রেপ্তার অভিযান জোরদার করেছি। এই অপরাধগুলি সাম্প্রতিককালে বৃদ্ধি পেয়েছে। এইগুলিকে নির্মূল করার জন্য, এই অপরাধীদের গ্রেপ্তার করে তাদের আইনের আওতায় নেওয়ার জন্য আমরা আমাদের কার্যক্রম জোরদার করেছি এবং ইনশাআল্লাহ সামনে হয়তো এই পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আসবে। এই সময় তিনি জনগণকে আইন হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। পিরোজপুর পৌরসভার অধিকাংশ রাস্তায় চলাচলের অনুপযোগী। পানির লাইন থাকলেও সুপেয় পানি পাওয়া দুষ্কর, বিশেষ করে গ্রীষ্মকালে। অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে বন্যার পানি নামতে প্রায় 2 থেকে 2.5 মাস সময় লাগে। অথচ এটি একটি প্রথম শ্রেণীর পৌরসভা। 100 বছরের পুরনো এই পৌরসভার বর্তমান অবস্থা শোচনীয়। সহকর্মী জালিস মাহমুদের পাঠানো তথ্য ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। পিরোজপুর পৌরসভার যাত্রা শুরু করে 1885 সালে। 1990 সালে প্রথম শ্রেণীর মর্যাদা পায় এটি। তবে এত বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি এই পৌরসভায়। এখানকার বেশিরভাগ রাস্তায় ভাঙাচোরা, মেরামত হলেও নিম্নমানের কাজের কারণে তা আবারও আগের অবস্থায় ফিরে যায়। রয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। শহরের প্রধান দুটি খাল অবৈধ দখলদারদের দখলে থাকায় জলাবদ্ধতা বেড়েছে। এমনকি বর্ষায় পানি নেমে যেতে সময় লাগে 2 থেকে 2.5 মাস। দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে নাগরিকরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। আমাদের এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ প্রায় 4 বছর উপরে খালি টেন্ডার হয় আর শুনি আর খালি কাজ হয়, কিন্তু আজ পর্যন্ত রাস্তাটা কমপ্লিট করতে পারি না। আমাদের রুগী নিয়ে যাইতে বাড়িতে বা কোনো একটা ইমার্জেন্সি কোনো একটা মানে অসুস্থ রোগী বেরোতে খুব কষ্ট হয়। এখানে একটা স্রোত সমৃদ্ধ একটা খাল ছিল, যেখান থেকে কোনোরূপ আপনার এতটাই স্রোতে নৌকা চলাচল করতো, সেখানে এখন বিড়াল ঢেঙ্গাচ্ছে। লজ্জাজনক অবস্থা। কি পরিমাণ ময়লা সামনে দেখেন। এইরকম দুর্ভোগ নিয়ে আমরা বসবাস করতেছি এই এলাকায়। দেখার দায়িত্ব তো পৌরসভার। এখন পৌরসভা না দেখলে কি করবে? এগুলো তো সব পৌরসভার আন্ডারে। পানি, এই পরিষ্কার পরিচ্ছন্নতা। এই পৌরসভায় 80 কিলোমিটার কার্পেটিং, 48 কিলোমিটার পাকা এবং 65 কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে। এছাড়া 20টি সেতু, 185টি কালভার্ট ও 1.5 শতাধিক কিলোমিটার ড্রেন রয়েছে। তবে পৌরসভার আয় সীমিত হওয়ায় নাগরিক সুবিধা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। রেমালের পানি 2 দিন স্থায়ী থাকার কারণে আশেপাশের অনেক রাস্তাগুলিও, ভালো রাস্তাগুলিও নষ্ট হয়ে যায়। তো সেসব রাস্তাগুলি মেরামত এবং পুনর্নির্মাণ করার জন্য আমরা ইতিমধ্যে জেলা প্রশাসক মাহমুদের মাধ্যমে সুপারিশ সহকারে কিছু প্রকল্প আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। আশা করি এসব প্রকল্প যদি অনুমোদন হয়ে যায় তাহলে ইনশাল্লাহ পৌরসভার শহর এবং শহরতলির রাস্তাগুলি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। পিরোজপুর পৌরসভা এলাকায় 120 কিলোমিটারের বেশি খাল থাকলেও এর বড় অংশ দখলদারদের কবলে। দ্রুত সংকট নিরসন করে জনবান্ধব পৌরসভা গড়ে তোলার দাবি বাসিন্দাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। 90 দশকে ময়মনসিংহে যানজট নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন পয়েন্টে স্থাপন করা হয় ট্রাফিক সিগন্যাল লাইট। তবে রক্ষণাবেক্ষণের অভাবে ডিজিটাল যুগে এসে তা পরিণত হয়েছে অ্যানালগে। এর ফলে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না নগরীর যানজট ও যানবাহন। সহকর্মী ইলিয়াসের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট জানাচ্ছেন সালমা জাহান। হাতের ইশারা, লাঠির আঘাত এবং বাঁশির হুইসেলে যানজট নিয়ন্ত্রণের চেষ্টা ট্রাফিক পুলিশ সদস্যের। রোদ বৃষ্টি উপেক্ষা করে দিনের পর দিন ময়মনসিংহের মোড়ে মোড়ে এভাবে যানবাহন নিয়ন্ত্রণ করা হয়। দৈনিক 30 থেকে 40 হাজার যান নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকে। আমাদের অনেক কষ্ট হয়, সিগন্যাল ধরতে, হাতটা সব কিছু আমাদের হাতে করতে হয়। লাইটগুলো থাকলে তারা অনুমান সিগন্যালের লাইট বাতি জ্বলবে, তখন তারা নিজেরাই থামায়। যদিও 90 দশকে যানজট নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন পয়েন্টে স্থাপন করা হয় ট্রাফিক সিগন্যাল লাইট।
রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো এখন বিলুপ্তির পথে। ফলে শহরে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, ভোগান্তিতে সাধারণ মানুষ। লাইটগুলো এগুলো জ্বলে না, এগুলো যদি জ্বলতো তাহলে আমরা ট্রাফিকে ঠিক মতন গাড়ি ঘোড়া চালাইতে পারতাম। 14-15 বছর ধরে গাড়ি ঘোড়া চালাইতেছি, রিক্সা চালাইতেছি, কখনো এই লাইটগুলো জ্বলতে দেখি নাই। সিগন্যালগুলো যদি সচল থাকতো তাহলে ট্রাফিক ইনচার্জ যারা আছে এখানে দায়িত্বরত থাকে তাদের কাজ করতে সুবিধা হতো, যাত্রীরাও সিগন্যাল দেখে রাস্তা পারাপার করতে পারত। সিটি কর্পোরেশন এবং সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে ট্রাফিক সিগন্যাল ডিজিটালাইজেশন করা হলে তা যানজট নিয়ন্ত্রণে ইতিবাচক হবে বলে বলছেন পুলিশের এই কর্মকর্তা। সিটি কর্পোরেশন এবং রোডসাইড হাইওয়েজের পক্ষ থেকে যৌথ সমন্বয়ে যদি একটি উদ্যোগ নেওয়া হয় পুরো শহরে ডিজিটাল সিগন্যালের সিস্টেম তৈরি করার, তাহলে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনার উপরে সেটার ইতিবাচক প্রভাব থাকবে নিশ্চয়ই। অচিরেই অকেজো ট্রাফিক সিগন্যাল লাইটগুলো মেরামতে উদ্যোগের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সম্মানিতভাবে প্রয়োজন মনে হয় বা যদি সড়ক বিভাগ এই ব্যাপারে যদি করতে হয় তাহলে আমরা এটা প্রয়োজনীয় মতামতের জন্য বা প্রয়োজনীয় সিদ্ধান্তের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করব। এইটা তো আমারও নজরে আপনি আজকে আনলেন, এটা ঠিক করে ফেলবো। দেখা যাক, আপনি নজরে আনছেন, জরুরি বিষয়টা ঠিক করে ফেলবো। নগরীতে অসহনীয় যানজট নিয়ন্ত্রণে প্রতিদিন ট্রাফিক পুলিশের 120 জন সদস্য ও 80 জন শিক্ষার্থী কাজ করছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে গাজীপুরে বেড়েছে ব্যাটারি চালিত অটোরিকশা দৌরাত্ম্য, এতে সড়কে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, যানজট নিরসনে প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা জানাবেন। চৈতি, গাজীপুরের সড়ক এবং মহাসড়কগুলোতে কিন্তু আপনার দাপটে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিক্সা বা ইজি বাইক। এদের যন্ত্রণায় মোটামুটি অতিষ্ঠ কিন্তু সাধারণ যে মানুষ রয়েছেন এবং রাস্তাঘাট থেকে শুরু করে সর্বত্র সব জায়গায় কিন্তু ব্যাটারি চালিত অটোরিক্সা কিন্তু, এবং আপনারা জানেন যে দুর্ঘটনার মূল কারণ হলো ব্যাটারি চালিত অটোরিক্সা। সব জায়গায় যদি আমরা দেখতে চাই যে সড়ক মহাসড়কে কিন্তু তাদের দাপড়ে বেড়াচ্ছেন সব জায়গায়, অর্থাৎ গাজীপুর জেলা এবং মহানগরে সর্বত্র কিন্তু এই ব্যাটারি চালিত অটোরিক্সা এবং একটি শ্রেণীর মানুষকে কিন্তু ম্যানেজ করেই তারা এই সমস্ত অটোরিক্সা মহাসড়কগুলোতে দাপড়ে বেড়াচ্ছেন। আপনারা জানেন যে দুর্ঘটনার মূল কারণেই কিন্তু ব্যাটারি চালিত অটোরিক্সা সব জায়গায় কিন্তু এরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কত লাখ যে ব্যাটারি চালিত অটোরিক্সা আছে সেটা কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশন তার পরিসংখ্যা কিন্তু বলতে পারেনি। কিন্তু আপনারা জানেন যে অটোরিক্সার যন্ত্রণায় মানুষ কিন্তু সাধারণ যে মানুষ রয়েছে তারা এক প্রকার অতিষ্ঠ এবং সব জায়গায় অটোরিক্সা। তো আপনারা জানেন যে সর্বত্রই কিন্তু অটোরিক্সার দখলে রয়েছে এবং সব জায়গায় কিন্তু আপনার দুর্ঘটনা, অর্থাৎ সড়ক দুর্ঘটনা প্রতিদিনই কিন্তু এই ব্যাটারি চালিত অটোরিক্সা প্রশিক্ষণ না থাকার ফলে কিন্তু তারা যেভাবে গতিতে চালানোর কথা সেই গতিতে না চালিয়ে তারা কিন্তু দ্বিগুণ গতিতে এই সমস্ত ব্যাটারি চালিত সড়কে এবং প্রতিযোগিতামূলকভাবে চলছে। তারা কিন্তু বড় বড় গাড়ির সাথে এবং দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছে সেই গাড়ির সাথে কিন্তু তারা পাল্লা দিয়েই চলছে মোটামুটি, এবং প্রতিদিনই কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ। এখানে কিন্তু তারাও মারা যাচ্ছেন এবং সাধারণ মানুষকে কিন্তু পঙ্গু করে দিচ্ছেন। এইরকম কিন্তু ঘটছে গাজীপুরে প্রতিদিনই। তো সবকিছু মিলে কিন্তু এখানে আমরা দেখেছি যে প্রশাসন কিন্তু এখানে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন, তাদেরকে নিরুৎসাহিত না করে কিন্তু উৎসাহিত করছেন। সবকিছু মিলে কিন্তু একটি অস্থির পরিবেশ গাজীপুরে বিরাজ করছে। তো দ্রুত সময়ের মধ্যে সাধারণ মানুষ চাচ্ছেন এই সমস্ত ব্যাটারি চালিত রিক্সা যারা চালাচ্ছেন তাদের জন্য আলাদা একটি লাইন করে দিতে পারলে সবচেয়ে ভালো হতো। তারা বন্ধের পক্ষে না, সবাই চাচ্ছেন যে আলাদা একটা লাইন করে দিলে সেই লাইনের মধ্যেই তারা ব্যাটারি চালিত অটোরিক্সাগুলো ব্যবহার করবে, এরকমটাই কিন্তু প্রত্যাশা সাধারণ মানুষের মধ্যে। তো গাজীপুরে কিন্তু আপনারা জানেন যে সব জায়গায় যে ব্যাটারি রিক্সার যে দুর্ঘটনার মূল কারণ হিসাবে কিন্তু চিহ্নিত করেছেন ব্যাটারি চালিত। তো এই ছিল আমার কাছে গাজীপুর শহর এলাকা থেকে সর্বশেষ। চৈতি, নজরুল, ধন্যবাদ আপনাকে।